This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে শেষ 21শে জুলাই। আগামী বিধানসভা নির্বাচনে কি হতে পারে তৃণমূল কংগ্রেসের রণনীতি? অনেকেই বলছেন বাঙালি আবেগে জোরদার শান দিতে পারেন তৃণমূল সুপ্রিমো। নিশ্চয়ই মনে আছে আপনাদের দুদিন আগে এই রাজ্যে এসে দুর্গাপুরে এসে একগাদা অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওয়াকিবহাল মহল বলছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা অভিযোগ ধরে ধরে জবাব দিতে পারেন। একুশে জুলাই যদি সিনেমা হয় তাহলে তার ট্রেলার 16ই জুলাই দেখিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ তুলে বুধবার পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডোরিনা ক্রসিং এর মঞ্চ থেকে তৃণমূল নেত্রী বুঝিয়ে দিয়েছেন 21শে জুলাই বাঙালি অস্মিতাই তৃণমূলের অস্ত্র। আজকে আপনি বাংলাকে আহত করছেন, বাংলা ভাষায় কথা বললে তাকে অসম্মান করছেন, জেলে নিয়ে যাচ্ছেন। আমরা আহত হয়েছি, সুস্থ বাঘের থেকে আহত বাঘ আরো ভয়ঙ্কর। এর ঠিক দুদিন পর 18ই জুলাই দুর্গাপুরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাষণে চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায় থেকে কবি বিষ্ণুদের নাম নিয়ে বড় চমক দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তবে কি তৃণমূলের বাঙালি আবেগ ভোঁতা করে দিলেন প্রধানমন্ত্রী? भाजपा के लिए बांग्ला अस्मिता सर्वोपरि है। देश में जहां भी भाजपा है वहां बांग्ला का सम्मान है। তৃণমূলও ছাড়ার পাত্র নয়। নরেন্দ্র মোদীর সভা শেষ হতেই জিলিপি সিঙ্গাড়া হাতে নিয়ে নেমে পড়েন কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্যরা। প্রধানমন্ত্রীর ভাষণের পর মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মন্তব্য করেননি। সোমবার ধর্মতলার মঞ্চ থেকে তৃণমূল নেত্রী জিলিপির আড়াই প্যাঁচ দেবেন এক প্রকার নিশ্চিত রাজনৈতিক মহল। বিধানসভা নির্বাচনের আগে শেষ 21শে জুলাই 21-এর মঞ্চ থেকেই 26-এর রণনীতি ঘোষণা করবেন তৃণমূল সুপ্রিমো। 16ই জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিছিলে হেঁটেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। শনিবার ইন্ডিয়া জোটের বৈঠকে পেহেলগাঁও হামলা নিয়ে কেন্দ্রের ব্যর্থতা নিয়ে সরব হন অভিষেক। বিদেশে যাওয়া ভারতীয় প্রতিনিধি দলের সদস্য অভিষেকের পেহেলগাঁও হামলা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জোর সম্ভাবনা। 21-এর আগেই রাজনীতির দরজা চরমে। অন্য রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষী ভারতীয়দের উপর যে নির্যাতন হচ্ছে, বাংলা এবং বাঙালিকে যেভাবে অপমান করা হচ্ছে, তার বিরুদ্ধে গোটা বাংলা গর্জে উঠেছে এবং এই আন্দোলনের নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন 11 সালের ব্রিগেডের কথা মনে করুন সিপিএম এর সেই ব্রিগেডের সমাবেশও এই ধরনের সাজো একটা রব ছিল। আমি কিন্তু সেই ব্রিগেডের সাথে একটা অদ্ভুতভাবে মিল দেখতে পাচ্ছি। আগামীকাল এখানে মানুষ সর্বাধিকভাবে জমায়েত হবে। 2025-এর 21শে জুলাই সব থেকে বেশি জমায়েত হবে। 14 বছর পর রাম রাবণ বধ করে ফিরে এসেছে। আর 14 বছরে পশ্চিমবঙ্গের মানুষ কার্যত যে অত্যাচার দেখেছে, তাদের অভিজ্ঞতাটা যা হয়ে গেছে, আর তারা এবার করে দেবে। বাংলার মানুষকে যে পেটে মারা ভাতে মারার যে একটা চক্রান্ত এতদিন ধরে বিজেপি করেছে, এখন তো বাংলা ভাষাকে শেষ করার একটা চক্রান্ত করছে। তারই প্রতিবাদে মানুষ পায় আজকে হাজার কিলোমিটার দূর থেকে আসছেন। 21-এর শহীদ মঞ্চ তৃণমূলের কাছে রাজনৈতিক শপথ গ্রহণের মঞ্চ। এই মঞ্চ থেকেই বাম শাসনের উচ্ছেদের শপথ নিয়েছিল তৃণমূল কংগ্রেস। 2011-য় পালা বদলের পর এই মঞ্চই হয়ে দাঁড়িয়েছিল বিজয় উৎসবের মঞ্চ। 26-এর বিজয় উৎসব কি এই মঞ্চ থেকেই করতে পারবে তৃণমূল কংগ্রেস? আগামী কয়েক মাসই তা ঠিক করে দেবে। লড়াইয়ের সেই ছকই ঠিক করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের চ্যালেঞ্জ সেই ছক বানচাল করা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। 21শে জুলাই সভা মঞ্চ থেকে কি বলবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকে সকলে তাকিয়ে রয়েছেন। আজ সভা মঞ্চে সরেজমিনে গেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে কার্যত সুর খানিকটা হয়তো বেঁধেও দিলেন। কি বলবেন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে? বললেন এই মঞ্চ থেকেই বাংলার মানুষ ভোটাধিকার পেয়েছে। কেন তার ব্যাখ্যা দিলেন, কবে কি হয়েছিল তারও ব্যাখ্যা প্রতি বছরই দেন। কিন্তু এবার এই ব্যাখ্যার মাঝেই তিনি অভিযোগ করলেন যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে মানুষ ভোটাধিকার পান না, ভোট দিতে পারেন না। এই অভিযোগই কোথাও যেন বলে দিল বিহারের নির্বাচন কমিশনের
যে তালিকা সংশোধনের কাজ চলছে তা নিয়ে যে বিতর্ক হচ্ছে, সেই বিতর্ককে আরও একবার এই মঞ্চ থেকে তিনি তুলে ধরতে পারেন। গণতন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন বাংলায় যে যাই কুৎসারটা, আগে তো একথা সত্য, মানুষ ভোট দিতে পারতো না। এমনকি কলকাতায় নিশ্চয়ই আপনারা ভুলে যাননি, আমি সপ্তপর্ণী থেকে শুরু করে সমস্ত মাল্টি স্টোর বিল্ডিংয়ের তালা দিয়ে রেখে দেওয়া হতো সিপিএমের আমলে। কাউকে ভোটাধিকার প্রয়োগ করতে দিত না, গ্রামগঞ্জেও দিত না। এই অবস্থায় আমাদের বিরাট আন্দোলন হয়েছিল এবং সেই আন্দোলনকে দানা বাঁধতে গিয়ে সিপিএমের কোনো ক্ষমতা ছিল না সেদিন। সেই আন্দোলন দমানোর দাবি ছিল একটাই, নো আইডি কার্ড নো ভোট। একজন অবজারভার হিসেবে এখানে এসেছিলেন, তিনি রিপোর্ট দিয়েছিলেন এবং সেই রিপোর্টের ভিত্তিতে এই নো আইডি কার্ড নো ভোট এটা সেশনের সময় চালু হয়। তারপর থেকে মানুষ ভোট দেওয়ার অধিকারটা ফিরে পায়। ডাবল ইঞ্জিন রাজ্যগুলোতে বিজেপি কাউকে ভোট দিতে দেয় না, আর সিপিএম শাসিত রাজ্য তো পশ্চিমবাংলায় আমরা হাতে নাতে ফল পেয়েছি। তাদের আবার বড় বড় কথা। ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাইয়ের আয়োজন নিয়ে বিতর্ক হয়েছে, আপনারা জানেন। আদালতে শুনানি হয়েছে, বিচারপতি তার পর্যবেক্ষণ পেশ করেছেন। কিন্তু 21শে জুলাই আগে আজ ধর্মতলায় গিয়ে মুখ্যমন্ত্রী এই আদালতের পর্যবেক্ষণ নিয়ে কিন্তু একটি বাক্য ব্যয় করেননি, কিন্তু বিরোধীদের দোষারোপ করতে আজও তিনি ছাড়েননি। প্রায় 33 বছর ধরে এই প্রোগ্রাম এই জায়গাটায় হয়, তার কারণ এখানে অনেকগুলো প্রাণ লুকিয়ে পড়েছিল। আর এই এলাকাটা রক্তের বন্যা বয়ে গিয়েছিল। তাই আমাদের বছরে একটাই প্রোগ্রাম শহীদ স্মরণে আমরা এখানে করি, এবং এ নিয়েও অনেকের আপত্তি আছে, অনেকে আপত্তি জানায়। তাদের আমি বলি, তারা যখন নবান্ন অভিযান করেন পুলিশের পারমিশন ছাড়া, তখন আপত্তিটা কোথায় থাকে? আমাদের প্যারালাল প্রোগ্রাম করতে গিয়ে তাদের প্রোগ্রাম করতে হয়। কই, তাদের যখন সেন্ট্রাল প্রোগ্রাম থাকে, আমরা তো প্যারালাল প্রোগ্রাম করি না। তৃণমূল কংগ্রেসের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত, দেখা উচিত। আর কথায় কথায় চোর ডাকাত বলা এসব কোনো মুখের ভাষা নেই। এবং 21শে জুলাই চিরকাল চলবে এই প্রোগ্রাম, কোনো দিনও বন্ধ হবে না। 21শে জুলাইয়ের প্রোগ্রাম শহীদ স্মরণের প্রোগ্রাম, গণতন্ত্র রক্ষা করার প্রোগ্রাম, মামাটি মানুষকে উৎসর্গ করার প্রোগ্রাম। এই প্রোগ্রামে চিরদিন আপনারা যেমন আসেন, চিরদিন আপনারা আসবেন এবং থাকবেন। শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হওয়ার দিন ডুগডুগি বাজিয়েছিলেন দিলীপ ঘোষ। আগামীকাল 21শে জুলাই, সেই 21শে জুলাইয়ের আগে দিলীপ ঘোষের হাতে ডমরু, রুদ্রাভিষেকও করলেন। বলেছিলেন 21শে জুলাইতে কোনো না কোনো মঞ্চে তাকে দেখা যাবে। আচ্ছা, আগামীকালই তো 21শে জুলাই, আগামীকাল কি কোনো বড় চমক দেবেন দিলীপ ঘোষ? বঙ্গ রাজনীতির রঙিন চরিত্র দিলীপ ঘোষ, কখনো লাঠি হাতে, কখনো গদা হাতে রাজনীতির মাঠে রামধনুর মতো রং ছড়িয়েছেন। শ্রমিক ভট্টাচার্য যেদিন বিজেপির রাজ্য সভাপতি হলেন, সেদিন গেরুয়া শিবিরের অনুষ্ঠানে ডাক পান, কিন্তু সকাল সকাল ডুগডুগি বাজিয়ে টিভির স্ক্রিনে নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন। রবিবার বাজালেন ডমরু। এই বাজনা কিসের ইঙ্গিত? 21শে জুলাই দিলীপ ঘোষ থাকবেন খড়গপুরে, গিরি ময়দানে জনসভা। তৃণমূলের জমানায় বিজেপির 250 জন নেতাকর্মী খুনের অভিযোগ। তৃণমূলের শহীদ দিবসের পাল্টা খড়গপুরে শহীদ শ্রদ্ধাঞ্জলি সভা করবেন দিলীপ ঘোষ। দিলীপ আগেই বলেছিলেন, কোনো না কোনো মঞ্চে তো আমি থাকবোই 21 তারিখ। দেখা যাক 21 তারিখে আসুক। অনেকের রাজনীতি জল্পনা দিয়েই হয়। শনিবার কর্মসূচি খোলসা করে দিলীপ বলেন, 21 তারিখে খড়গপুরে কার্যক্রম আছে। 21 তারিখে ওখানে একটা বড় সভা করার কথা হচ্ছে, জেলার থেকে সব কর্মীরা আসবেন। আর যারা আমাদের বাংলায় প্রায় 250 জন কর্মী টিএমসির হিংসার বলি হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি সভা হবে। রবিবার হিন্দ মোটরের বিড়লা চৌরাস্তায় মহা রুদ্রাভিষেক যজ্ঞের পর দিলীপের মন্তব্য, দিলীপ ঘোষ একটা কি না সেটা আপনারা জানেন। দিলীপ ঘোষ আপনার সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে, সবার সামনে রুদ্রাভিষেক করছে, সাধারণ মানুষের সঙ্গে আমি আছি। দিলীপের এই কর্মসূচিতে দলীয় সায় আছে কি? রাজ্য সভাপতি এটা বলবেন যে দল অনুমোদন করছে কি করছে না। তবে দিলীপ দা বহুদিন থেকে ওখানে এমপি ছিলেন, এমএলএ ছিলেন, পলিটিক্যাল প্রোগ্রাম করতেই পারেন।
এবার অনুমোদনের বিষয়টি রাজ্য সরকারের বিষয়। সব দেখে মোচা দিতে ছাড়ছে না তৃণমূল। দিলীপ বাবুর ভেতরটা বুঝতে হবে, কত কষ্টে আছে লোকটা। একটা সময় রাজ্য সভাপতি সরিয়ে দিয়েছে, কেন্দ্রীয় সহসভাপতি সরিয়ে দিয়েছে, সিটিং এমপি মিদনাপুর সিট বদল করে নিয়ে হারিয়ে দিয়েছে। মানুষটা দুঃখে আছে, কষ্টে আছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। 21শে জুলাই কিন্তু রাজ্যবাসীর নজর শুধুমাত্র ধর্মতলায় থাকবে না, শিলিগুড়িতেও থাকবে। নিশ্চয়ই জানেন আপনারা, সেখানে বিজেপির উত্তর কন্যা অভিযান। আর এটা শুধু কোনো অভিযান নয়, এটাকে চ্যালেঞ্জ হিসেবেও ধরা যেতে পারে। তার কারণ এটা শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জ। কার দিকে? অফকোর্স মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। এ কথার আমার বলার অপেক্ষা রাখে না। ফলে এবারের 21শে জুলাইয়ে যুযুধান দুই পক্ষকে দেখতে পাওয়া যাবে। ফলে 26-এর আগে বঙ্গ রাজনীতি আগামীকাল একটু অন্যভাবে তাঁতছে। তৃণমূলের 21-এর সমাবেশের দিনে বিজেপির উত্তর কন্যা অভিযান, মমতার পাল্টা আসরে শুভেন্দু। বিরোধী দলনেতার নেতৃত্বে এই কর্মসূচি থেকেই 26-এর ভোটের বাদ্যি পুরোদমে বাজিয়ে দিতে চাইছে বিজেপি। ওই দিন রানীমা একা থাকবেন নাকি মাঠে? উনি রানীমা একা মাইক নিয়ে মাইকের উপরে তার জড়িয়ে একবার এদিকে একবার ওদিকে লাফাবেন। ডিম ভাত জিন্দাবাদ, ডিম ভাত জিন্দাবাদ। নারীরা অসুরক্ষিত, কন্যারা ধর্ষিত, পুলিশ ক্যাডারে পরিণত হয়েছে, ভাইপো টাকা তুলছে, তার প্রতিবাদ উত্তর কন্যায়। 21শে জুলাই শহীদ তর্পণের দিন যদি কেউ দেখে, মানে পাল্টা কর্মসূচি দেখে, তাহলে তার মানে এইটুকু বলা যেতে পারে কোনো অবস্থায় তাদের শহীদের প্রতি শ্রদ্ধা তারা দেখাতে জানে না। শর্তের বেড়ি পড়িয়ে বিজেপির যুব মোর্চার উত্তরকন্যা অভিযানের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। সর্বোচ্চ 10,000 মানুষের জমায়েত করা যাবে। 120 থেকে 150 জনের বেশি একটি মিছিলে হাঁটতে পারবেন না। 21শে জুলাই সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত কর্মসূচি চালানো যাবে। সাধারণ মানুষের যাতে কোনো সমস্যা না হয় তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে আদালত। মানুষের অসুবিধার কথা মাথায় রেখে যে মিছিলগুলো আসবে তাতে 100 জন করে থাকবেন, অর্থাৎ ছোট ছোট একাধিক মিছিল এসে পৌঁছবে 3 বাত্তি মোড় এলাকায়। এরপর উত্তরকন্যাকে বা পাশে রেখে মিছিলকারীরা এসে পৌঁছাবেন প্রায় 2 কিলোমিটার দূরের এই মাঠে। ঠিক এই দিকটায় সভামঞ্চ তৈরি করা হচ্ছে, প্রায় 100 বাই 200 ফুটের সভামঞ্চ, যেখানে রাজ্যের বিরোধী দলনেতা সহ উত্তরবঙ্গের সমস্ত বিধায়ক সাংসদরা হাজির থাকবেন। চুনাভাটির মাঠে এই মঞ্চ তৈরিতে বাধার অভিযোগ ওঠে, জানিয়ে তৃণমূলের সঙ্গে সংঘাত বাঁধে বিজেপির। পুলিশি হস্তক্ষেপে জটিলতা কাটে। শুভেন্দু অধিকারীর সঙ্গে কর্মসূচিতে সামিল হচ্ছেন মনোজ টিগ্গা, শঙ্কর ঘোষ সহ বিজেপির নেতাকর্মীরা। উত্তরের মাটি বিজেপির শক্ত ঘাঁটি, তবে সেই ভিত কিছুটা নড়বড়ে করেছে কোচবিহার লোকসভা মাদারিহাট উপনির্বাচনে হার। প্রাক্তন সাংসদ জন বার্লার দলত্যাগও ধাক্কা দিয়েছে পদ্ম শিবিরকে। সেই ক্ষত মেরামত করে 26-এর ভোট যুদ্ধে ঝাঁপাতে চাইছে গেরুয়া শিবির। সেই লক্ষ্যে উত্তরকন্যা অভিযানকে পাখির চোখ করছেন শুভেন্দু অধিকারীরা। জবরদস্ত আন্দোলন হবে, আমাদের শারীরিক উপস্থিতি না থাকলেও আমরা মানসিকভাবে উত্তরকন্যা অভিযানেই থাকবো। বিজেপির প্রোগ্রাম হবে, বাধা হবে না, তাহলে আমার মজা হবে নাকি? তৃণমূল বাধা দেবে আর আমরা সেই বাধা টপকে তৃণমূলকে দেখাবো যে দেখবো এটা কত দম বিজেপির, তবে না হবে মজা। পশ্চিমবাংলার মানুষও দেখেছে ভারতীয় জনতা পার্টি যখন যখন বলেছেন আন্দোলন, সেই আন্দোলনটা হিংস্র হয়েছে। হাইকোর্ট যে বলে দিল না যে 10,000-এর বেশি যেন আপনার লোক না থাকে, ওতে তো সম্মান রক্ষা হলো, এমনিও 10,000 হতো না। চাপানুতোর চড়ছে রাজনীতির পারদ। 21-এর মঞ্চে দক্ষিণে মমতা, উত্তরে শুভেন্দু। রাজ্যের দুই প্রান্তে 2 মেগা ইভেন্ট, রাজনৈতিক যুদ্ধে যুযুধান। হাই ভোল্টেজ একটা দিন, যে দিন রাজ্যের 2 প্রান্তে 2 যুযুধান রাজনৈতিক দলের এই লড়াই গোটা বাংলার মানুষ অপেক্ষা করছেন। 2 দলের সর্বোচ্চ নেতৃত্ব দলের কর্মীদের ঠিক কী বার্তা দেন সেদিকে। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইয়ের মহা ইভেন্ট, আর সেই মেগা ইভেন্টের কয়েক ঘন্টা আগে বীরভূমে আবার এক তৃণমূল কংগ্রেসের কর্মী, তাকে খুন করা হয়েছে। প্রথমে সাঁইথিয়ায় খুন হয়েছিলেন এক তৃণমূল কংগ্রেসের কর্মী, এবার মল্লারপুরে বোমা মেরে তাকে খুন করা হয়েছে। তার পরিবারের অভিযোগ CPM এর বিরুদ্ধে। বীরভূমের মল্লারপুর থানার বিশিয়া গ্রামে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন স্থানীয় তৃণমূল নেতা বায়তুল্লাহ। ময়ূরেশ্বর 1 নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন মৎস্য কর্মাধ্যক্ষ বায়তুল্লাহ স্ত্রী শাকিলা বিবি বর্তমানে ওই পদে আছেন। 21শে জুলাইয়ের সমাবেশে যাওয়া নিয়ে দলের কর্মীদের সঙ্গে কথা বলছিলেন তিনি।
সে সময় একদল দুষ্কৃতী এসে বায়তুল্লাহকে লক্ষ্য করে পরপর 3টি বোমা ছোড়ে। গুরুতর জখম অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রামপুরহাটের বিশিয়া গ্রামে, যেই জায়গায় গতকাল রাতে তৃণমূল নেতাকে পর বোমা মেরে খুন করা হয়েছে। এই যেই জায়গা, এই পুকুর পাড়, এবং সেখানেই কিন্তু তৃণমূল নেতাকে একের পর এক বোমা মারা হয়। তারপরেই কিন্তু মৃত্যুর মুখে ঢলে পড়ে সেই তৃণমূল নেতা। বায়তুল্লাহর সঙ্গেই বোমার আঘাতে জখম হন তার 2 সঙ্গী। বর্তমানে তারা দুজনেই হাসপাতালে ভর্তি। রাজনৈতিক প্রতিহিংসাতেই এলাকার দাপুটের নেতা হিসেবে পরিচিত বায়তুল্লাহকে খুন করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। এমনিতে যে ওর সঙ্গে বিরাট কিছু শত্রুতা ছিল সেটা কোনোদিনই নয়, এবং ও যেমন গ্রামের মধ্যে নর্মালি মানুষ ঘুরে বেড়ায় সেভাবেই ঘুরে বেড়াচ্ছিল। এটা আমরা যেটা বুঝতে পারছি, এটা রাজনৈতিক প্রতিহিংসার জন্য এই জিনিসটা করেছে। খুনের ঘটনায় সিপিএম এর দিকে অভিযোগের আঙুল তুলেছে নিহত বায়তুল্লাহর পরিবার। ওরা সিপিএম পার্টিতে দাঁড়ায়, ওরা জিততে পারে না গো, ওরা জিততে পারে না, ওরা হিংসাম করে পার্টিতে জিততে পারে না। একে থাকলে আমরা ভোটে জিতবো না বলে আমার মেরেছে গো। খুনে জড়িত থাকার অভিযোগ মানতে নারাজ সিপিএম। পাল্টা তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের দিকে আঙুল তুলছে তারা। অভিযোগ তো করতে হবে, তো বলতে না যে তৃণমূলকে মেরেছে। সমস্যাটা হচ্ছে একদম ওপর থেকে পিসি বাই করতে নেমে এসছে এখানে বীরভূম জেলা থেকে স্টোকাজুলের দরকার লড়াই, আর তার নিচের যে লড়াইটা, সেই লড়াইয়ের প্রতিফলন ঘটছে এখানে। গত 13 জুলাই সাঁইথিয়ায় খুন হন তৃণমূল নেতা পীযূষ ঘোষ। মাঝরাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে তাকে খুন করা হয়। সেই ঘটনা 6 দিন পর ফের এক তৃণমূল নেতা খুন হলেন বীরভূমে। শনিবার খুনের পর রাতেই বিশাল পুলিশ বাহিনী গ্রামে এসে পৌঁছয়। গ্রেফতার করা হয় বসির শেখ নামে এক ব্যক্তিকে। ইতিমধ্যে এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে মল্লারপুর থানার পুলিশ। আরও এর সাথে কে কে জড়িত রয়েছে, এই ঘটনার সাথে রাজনীতির যোগ রয়েছে কিনা সেটাও জিজ্ঞাসাবাদ করছে মল্লারপুর থানা পুলিশ। ক্যামেরায় বিক্রমের সাথে হিমাদ্রি, TV9 বাংলা। আগামীকাল 21শে জুলাই, আর আগামীকাল থেকেই শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন। ইতিমধ্যেই বৈঠক সেরে ফেলেছেন ইন্ডিয়া জোটের নেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে হাতিয়ার করে সরকার পক্ষের ওপর চাপ বাড়াতে পারেন ইন্ডিয়া জোটের নেতারা। এমনকি বিহারে যে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে, সেই ইস্যুতেও হয়তো একযোগে সরব হতে পারেন ইন্ডিয়া জোটের সাংসদরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা, এই ইস্যু কি প্রতিবাদ তালিকায় জায়গা পাবে? 21শে জুলাই বাংলা ও বাঙালির চোখ কান থাকে ধর্মতলায়। মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিন পার্টির পরের 1 বছরের কর্মসূচি স্থির করে দেন। 32 বছর ধরে এটাই চলে আসছে এবং বাঙালির এতে অভ্যেস হয়ে গেছে। তবে এবার মনোযোগের খানিকটা দিল্লিতেও দিতে হবে, কারণ সোমবারই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। পেহেলগাঁওয়ে জঙ্গিহানা ও অপারেশন সিঁদুরের পর রাহুল গান্ধী সহ বিরোধীরা বারবার সংসদের বিশেষ অধিবেশনের দাবি জানিয়েছিলেন। কেন্দ্র কান দেয়নি। সংসদের বাদল অধিবেশনেই কেন্দ্রকে চেপে ধরার সুযোগ পাবেন বিরোধীরা। পেহেলগাঁও ও পরবর্তী ঘটনা প্রবাহ নিয়ে কেন্দ্রকে প্রশ্নবাণে বিদ্ধ করতে তৈরি বিরোধী ঐক্য। पहलगाम उसमें जो चूक हुई और सरकार को अपनी चूक के ऊपर अपनी बात रखनी होगी। युद्ध के ऊपर भी जो घटनाक्रम हुआ है उसको लेकर आदरणीय प्रधानमंत्री मोदी जी को इस विषय पर प्रकाश डालना बहुत ज़रूरी होगा। প্রধানমন্ত্রী মোদির বিবৃতি দাবি করবেন বিরোধীরা, কিন্তু প্রধানমন্ত্রী ওই সময় বিদেশে থাকবেন। ব্রিটেন ও মালদ্বীপ সফর করবেন তিনি। जब प्राइम मिनिस्टर को मालूम था कि उन तिथियों पे वो विदेश में रहेंगे, तो उन्होंने सदन बुलाया कि उस तारीख को एक चीज। तो जिस आदमी का लोकतंत्र में विश्वास नहीं, मैं आरोप लगाता हूं कि हमारे प्रधानमंत्री जी लोकतंत्र के प्रति गंभीर नहीं। প্রধানমন্ত্রীর অনুপস্থিতি নয়, কংগ্রেস ও তার শরিকদের মূল অস্ত্র হতে চলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য। ভারত ও পাকিস্তানের যুদ্ধ থামানোর দাবি 22তম বার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এবার তার দাবি, সামরিক সংঘাতে 5টি বিমান ধ্বংস হয়েছে। এই বক্তব্য রাহুল গান্ধীর মুখে হাসি ফুটিয়েছে, কারণ রাফাল কেনাবেচায় দুর্নীতি নিয়ে তিনি 2019 থেকেই সরব। ট্রাম্পের বক্তব্য রাহুল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, কিন্তু রাহুলেরই দলের সাংসদ মনীষ তিওয়ারি আবার ট্রাম্পের মন্তব্যের বিরোধিতা করেছেন। India, Pakistan, that was going. In fact, planes were being shot out of there. Four or five, but I think 5 jets were shot down actually. And then he should provide the empirical basis of that information, as also which country that those jets belong to. শনিবার ইন্ডিয়া ঐক্যের ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,
পেহেলগাঁও কাণ্ডে গোয়েন্দা ব্যর্থতার কথা জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল স্বীকার করে নিয়েছেন। গত 12 বছরে ভারতের বিদেশ নীতি ব্যর্থতায় ভরা। আসিয়ান সম্মেলনে পাকিস্তানের নাম করে কেউ নিন্দা করেননি। যুদ্ধের পরিণতি জানতে দেশবাসীকে ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্টের দিকে তাকিয়ে থাকতে হয়। অপারেশন সিঁদুরের পর বিভিন্ন দেশে সাংসদদের পাঠানো হয়েছিল। কতগুলি দেশ ভারতের সমর্থনে এগিয়ে এসেছে। দেশের মানুষকে না জানিয়ে অন্য দেশে সাংসদদের পাঠানো হলো। দেশের মানুষ সম্পূর্ণ অন্ধকারে। এই তো বিদেশে গেল খোকাবাবু, মোদির প্রশংসায়, সিঁদুরের প্রশংসায় সিঁদুর মেখে চলে এসছে বাংলায়। আবার দিদি হুক দিয়েছে, তখন বলছে না আমরা কিছু বলিনি। মোদির তোষামোদি করে সারা কোথায় কোথায় ঘুরে এলো মোদির কমিটিতে। সূত্রের খবর, পেহেলগাঁওয়ে জঙ্গিহানা ও অপারেশন সিঁদুর নিয়ে যাবতীয় প্রশ্নের উত্তর দিতে কেন্দ্র তৈরি। তবে কেন্দ্রকে নিশানা করতে বিরোধী শিবিরের হাতে ইস্যুর অন্তত অভাব হচ্ছে না। পেহেলগাঁওয়ে জঙ্গিহানা এবং অপারেশন সিঁদুর ছাড়াও চীন, পাকিস্তান ও গাজা নিয়ে বিদেশ নীতির ওপর আলোচনার দাবি জানানো হবে। বিহারে ভোটার তালিকা সংশোধনীকে অঘোষিত জরুরি অবস্থা আখ্যা দিয়ে সরকারকে আক্রমণ করা হবে। আহমেদাবাদে বিমান দুর্ঘটনা নিয়ে সরকারের বিবৃতি দাবি করা হবে। মহিলা, সংখ্যালঘু ও SC/STদের ওপর আক্রমণের প্রতিবাদ করা হবে। শনিবার ইন্ডিয়া ঐক্যের ভার্চুয়াল বৈঠকে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলায় অতিরিক্ত ভোটার সংযুক্ত করার চেষ্টা তৃণমূল ধরে ফেলেছে। তাই ঘুরপথে SIR এর মাধ্যমে NRC চালু করার চেষ্টা করছে বিজেপি ও জাতীয় নির্বাচন কমিশন। বিজেপি E² ফর্মুলাতে আক্রমণ করছে। বিরোধী নেতাদের জন্য ED আর ভোটারদের জন্য EC। যে E2 অর্থাৎ একদিকে ED দিয়ে এবং আর একদিকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে কাজে লাগিয়ে বিজেপি ভাবছে বাংলা, বিহার এগুলো দখল করবে, সেটা পারবে না। তার বিরুদ্ধে সর্বভারতীয় স্তরে লড়াই হবে। ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর হামলার ইস্যুটা ইন্ডিয়া ঐক্যের তরফে সংসদে তোলা হবে কি? তৃণমূল যদি এটা নিয়ে সোচ্চার হয় তাহলে বাকি শরিকরা পাশে দাঁড়াবেন? উত্তরটা পেতে অপেক্ষা করতে হবে কয়েকটা দিন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বাংলাদেশি না পরিযায়ী বাঙালি? ভাষা সন্ত্রাসের শিকার নাকি বিপজ্জনক অনুপ্রবেশকারী? এবার এই বাংলা ভাষী বিতর্কে জড়ালেন দুই রাজ্যের মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় এবং আসামের হিমন্ত বিশ্ব শর্মা। 2021 বিধানসভা নির্বাচনের আগে নো ভোট টু বিজেপি প্রচার চালিয়েছিলেন। জয়ের হ্যাট্রিকের পর সামিরুল ইসলামকে রাজ্যসভায় পাঠিয়ে পুরস্কৃত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যসভার সাংসদ হিসেবে সামিরুল ইসলাম এখন নতুন ভূমিকায়। 2026-এর আগে তিনি সোশ্যাল মিডিয়ায় সরব বাংলাভাষী বাঙালি পরিযায়ীদের হেনস্থা নিয়ে। কখনো নিগৃহীত হিন্দু পরিবারের ভিডিও প্রকাশ করছেন, কখনো বাঙালি মুসলিম পরিবারের হাহাকার তুলে ধরছেন। ভিন রাজ্যে বাংলাদেশি সন্দেহে বাংলাভাষীদের নির্যাতন বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে সাড়া ফেলে দিয়েছে। তৃণমূলের প্রচারের ধাক্কা এমনই যে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুর্গাপুরের সভায় বলতে হয়েছে বিজেপির বীজ বাংলায়, বাঙালি অস্মিতা বিজেপির কাছে সর্বোপরি। কিন্তু প্রধানমন্ত্রী এটাও স্পষ্ট করে দিয়েছেন, যারা ভারতের নাগরিক নন তাঁদের বিরুদ্ধে সংবিধান অনুযায়ী আচরণ করা হবে। साफ साफ कह दो, जो भारत का नागरिक नहीं है, फिर से सुन लीजिए, जो भारत का नागरिक नहीं है, जो घुसपैठ करके आया है, उसके साथ भारत के संविधान के तहत न्याय सम्मत कार्रवाई होती रहेगी। নরেন্দ্র মোদী যা বলেছেন অসমে সেটাই করে দেখাচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উচ্ছেদ অভিযান চলছে, বনাঞ্চল পুনরুদ্ধার হচ্ছে। এর প্রতিবাদ জানিয়েছে সংখ্যালঘুপন্থী সংগঠন ABMSU। তারা হুমকি দিয়েছে জনগণনায় বাঙালি মুসলিমরা মাতৃভাষা বাংলা লিখবে এবং তাতে দেখা যাবে অসমে অহমিয়া ভাষীরা সংখ্যালঘু হয়ে পড়ছে। তার জবাবে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, তাহলে মাতৃভাষা বাংলা কাদের তা মিলিয়েই বুঝে যাওয়া যাবে অসমে কতজন বাংলাদেশি ঢুকে রয়েছে। যে তার মানে অসমত ইমান বাংলাদেশী সোমাল গন্তি কৰিব আমাক সুবিধাই দিয়া হ'ব, তেতিয়া NRCৰ প্ৰয়োজনে নহ'ব, বাংলাদেশী আমি গন্তিয়ে কৰিব পাৰিম। গতিকে মোক যদি সুবিধা কৰি দিয়ক। মই ধন্যবাদ জনাইছোঁ ABMSক যে বাংলাদেশী কাউণ্ট কৰাৰ নতুন ৰাস্তা এটা দিব খুজিছে, ভালেই হ'ব। গতিকে এইবিলাক ভয় বিজেপি চৰকাৰে নাখায়, হিমন্ত বিশ্ব শৰ্মাই নাখায়।
এভিকশন চলি আছে, চলি। তাহলে কি অসমের মুখ্যমন্ত্রী বাঙালি মানেই বাংলাদেশি বোঝাচ্ছেন? পশ্চিমবঙ্গে হিমন্তের বক্তব্যে সেটাই ব্যাখ্যা করছে তৃণমূল কংগ্রেস। আমরা যারা বাংলায় কথা বলি আমরা সবাই বিদেশি। যদি উনি বাংলাদেশকে ইঙ্গিত করে অনুপ্রবেশকারীদের সম্পর্কে বলে থাকেন তাহলে তো প্রথম অমিত শাহ বিএসএফ এর ব্যর্থতার কথা ওনার বলা উচিত। এটা একটা ভয়ের বাতাবরণ তৈরি করা, যা সিএনআরসির নামে করেছিল। আসামের যে মুখ্যমন্ত্রী বলেছেন বিজেপিকে এটা নিয়ে ক্ষমা চাইতে হবে এবং আসামের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। হেমন্ত বিশ্ব শর্মার কথাটা ভুলভাবে উপস্থাপিত করা হয়েছে। যে রাজনীতি তৃণমূল করছে এটা সম্পূর্ণ বিদ্বেষের রাজনীতি, এবং যেভাবে এখানে একটা বাঙালি বাঙালি শব্দ তোলা হয়েছে, একদিকে আপনি গুজরাট এবং গুজরাতিদের আক্রমণ করবেন, অন্যদিকে আপনার রাজ্যের 6 লক্ষ মানুষ গুজরাটে কাজ করবে, এই দুটো তো একসঙ্গে চলতে পারে না। হেমন্ত বিশ্ব শর্মা তার টুইটে পরিষ্কার হয়ে বলে দিয়েছে তৃণমূল কংগ্রেস তার কথাকে অপভ্রংশ করে চালানোর চেষ্টা করছে। হুমকিটা কিন্তু কোনো অবস্থায় বাংলার মানুষ বরদাস্ত করবে না। আপনার ভাষার যে অভিমুখ তার আমরা তীব্র নিন্দা করছি। যারা ভারতীয় নাগরিক তাদের কোনো চিন্তার কারণ নেই, যারা বাংলাদেশ থেকে এসছে, যারা অনুপ্রবেশকারী মুসলিম, তাদের যেতে হবে। হিন্দুরা এলে পরে তারা সিএতে অ্যাপ্লাই করবে 14 সালের আগে যদি এসে থাকে, কোনো অসুবিধা নেই, তারা ভারতবর্ষে আরামসে থাকবে। বাংলাভাষী ও বাংলাদেশি বিতর্কটা পরবর্তী পর্যায়ে পৌঁছে গিয়েছে যখন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় অসমের বাংলাভাষীদের পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সোশ্যাল মিডিয়াতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর জবাব, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ভূমি রক্ষার লড়াই লড়ছেন অসমবাসী। এটা নিয়ে রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের এই ন্যারেটিভটা আমাদের উপরে তারা দেয়ার বর্তানোর চেষ্টা করছে যে আমরা যেন অনুপ্রবেশকারীদের নিয়ে সংসার করছি, আমরা তাদের নিয়ে সংসার করছি। আমরা তো চাই না অনুপ্রবেশ, আপনারা রুখছেন না কেন? সেটা আসামি হোক আর এখানেই হোক। যুদ্ধ হচ্ছে মানে আমার বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা খুবই প্রবল। পশ্চিমবাংলায় ভোটের আগে হেমন্ত বিশ্ব শর্মা কী কী সুবিধে নিতে পারে তার ব্যবস্থা করতে হবে বলে আপাতত টুইট যুদ্ধ। আমি ওগুলো টুইট যুদ্ধ বলে মনে করি না, কিন্তু আমি হেমন্ত বিশ্ব শর্মাকে মনে করিয়ে দিই ওনার জন্মের আগে থেকে আসামের ধুবড়ি, গোয়ালপাড়া বাংলা ভাষার মানুষ। আসলে অসম ও বাংলা দুই দলের শাসক দলের নেতারাই রাজনীতি করছেন নিজের নিজের রাজনৈতিক লাইন এবং ভোট ব্যাংককে মাথায় রেখে, বলছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকরা হেনস্থার শিকার হচ্ছেন এই অভিযোগ করা হচ্ছে। তবে এবার অভিযোগ উঠছে বিজেপি শাসিত নয় এরকম রাজ্যগুলোতেও তাদেরকে আক্রমণের মুখে পড়তে হচ্ছে। যেমন ইন্ডিয়া জোটের শরিক ডিএমকে তার তামিলনাড়ুতে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের মারধর করা হয়েছে, হাত ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। এমনকি পাঞ্জাবে, যেখানে আম আদমি পার্টির সরকার, সেখানেও পুলিশের হাতে মালদা চাঁচলের কয়েকজন পরিযায়ী শ্রমিক বন্দী হয়ে রয়েছেন। কবে মেরেছে তোমাকে? মঙ্গলবার, এই গত মঙ্গলবার। কি বললো তোমাকে? কোনো কিছু বলেনি, সেই ইট চালাচালি মারা। বিজেপি শাসিত রাজ্যে বাংলায় পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন চলছে, বাংলাদেশি বলে দাগিয়ে অনেকে পুশব্যাক করা হয়েছে। এই অভিযোগ বারে বারে তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। পথে নেমেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু যে সমস্ত রাজ্যে ইন্ডিয়া জোটের শরিক দলের সরকার, সেখানে কি সুখে আছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা? প্রশ্নটা জোরালোভাবেই উঠছে সুজন শেখের বক্তব্য শোনার পর। মুর্শিদাবাদের গুধিয়া গ্রামের ওই যুবকের দাবি, তামিলনাড়ুর চেন্নাইতে কাজে গিয়ে তিনি এবং তার সঙ্গীরা আক্রান্ত হয়েছেন। বাংলায় কথা বলার জন্য মেরে হাত ভেঙে দেওয়া হয়েছে বলে তাঁর অভিযোগ। তামিলনাড়ুতে এখন স্টালিনের দল ডিএমকে সরকার, তৃণমূলের মতো তারাও ইন্ডিয়া জোটের শরিক। তাহলে কেন সেখানে আক্রান্ত হলেন পরিযায়ী শ্রমিকরা? সাড়ে 6টা লাগায় ফোন করছে যে আপা আমাকে মারা ফেললে। এবার মারা ফেললে বলে একটা ছিল ফোন করছে, তো বললো যে কেউ আছিস তো? যদি না, ইসমাইল নিয়ে চলে গেছে ওর হসপিটাল, তারা রানীতলা ছিল। ছেলে ঘরে ফিরেছে বলে কিছুটা চিন্তামুক্ত আসাদুল, কিন্তু উদ্বেগ কাটেনি মালদার চাঁচল 1 নম্বর ব্লকের মহানন্দপুর পঞ্চায়েতের জাকির, রেহান, কুরবার মুক্তারদের পরিবারের। তাদের দাবি, পাঞ্জাবের লুধিয়ানায় মুরগির খামারে কাজ করতে যাওয়া ওই 6 জন শ্রমিককে পুলিশ গ্রেফতার করে জেলে পুরেছে। গত 2রা জুলাই থেকে ওই পরিযায়ী শ্রমিকরা জেলবন্দি বলে পরিবার সূত্রে খবর। পাঞ্জাবে খাটতে গেছিল, তারপরে ওখানে ধরে নিয়ে গেছে, জেলে করেছে,
মারধর খেয়েছে। গ্রামের মানুষও মেরেছে, পুলিশও মেরেছে। কেন বাইরে মানুষ এদিকে কাজ করতে আসছে না? সরকারের কাছে আবেদন করছি যে আমার ছেলেকে যেন আমি ফিরিয়ে যাই, সরকার আমার করুক, সাহায্য করুক। পাঞ্জাবে এখন আম আদমি পার্টির সরকার। স্টালিনের দল ডিএমকের মতো অরবিন্দ কেজরিওয়ালের দলও ইন্ডিয়া জোটেরই শরিক। তাই বিজেপির প্রশ্ন, তৃণমূল কি এবার জোট শরিকদের নিয়েও মুখ খুলবে? এটা ঠিকই, বাংলায় কথা বলে বহু মানুষকে, পরিযায়ী শ্রমিককে বিভিন্ন রাজ্যে অসুবিধায় পড়তে হচ্ছে। শুধু বিজেপি শাসিত রাজ্য নয়, সবচেয়ে বেশি অসুবিধার মধ্যে আছে অবিজেপি শাসিত তামিলনাড়ুতে। সেখানে প্রতিনিয়ত বাঙালি মাইগ্রেন্ট লেবারদের আইডেন্টিটি চেক করা হয়েছে এবং বহু কার্ড পাওয়া যাচ্ছে, অধিকাংশ পাওয়া যাচ্ছে কার্ড যে যারা বাংলাদেশি। আমরা এই বিষয়টাও চেন্নাই সরকার, তামিলনাড়ু সরকারের সঙ্গে কথা বলে নেব। এই ন্যারেটিভটা সারা ভারতবর্ষে চলতে পারে না, এটা কিন্তু খুবই দুর্ভাগ্যজনক। বাংলার পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজনীতি চলছে পুরোদমে, চলছে তৃণমূল বিজেপির সংঘাত। কিন্তু ইন্ডিয়া জোটের শরিক সরকার রয়েছে এমন রাজ্যে কাজে গিয়েও বাংলার পরিযায়ী শ্রমিকরা কেন আক্রান্ত হচ্ছেন, উত্তর দেবে তৃণমূল? কৌশিক ঘোষ ও শুভতোষ ভট্টাচার্যর রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, এই বছর শেষে ছাত্র সংসদ নির্বাচন হবে, মানে দীর্ঘ 12 বছর পর কলেজে কলেজে ছাত্র ভোট কি হবে? এই প্রশ্নটা কেন করলাম, তার কারণ তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রস্তুতি তেমন ইঙ্গিতে কিন্তু দিচ্ছে। হ্যাঁ, প্রতিষ্ঠা দিবসের আগে তাদের প্রস্তুতির বহর দেখে এই প্রশ্নটা জন্মাচ্ছে। শুধু তাই নয়, আরও একটা সম্ভাবনার কথাও জানতে পারা যাচ্ছে, সেটাও আপনাদের জানিয়ে রাখি যে কলেজে কলেজে যে ইউনিটগুলো রয়েছে সেই ইউনিটগুলোর সভাপতি নাকি মহিলাদের করা হবে, ফলে অবশ্যই সেদিকে নজর থাকছে। 2026-এর বিধানসভা নির্বাচনের আগেই নির্বাচনের বিউগল বাজতে পারে আমাদের গোটা বাংলায়। তার কারণ ছাত্র ভোটের জন্য সাংগঠনিক প্রস্তুতি শুরু করে দিয়েছে টিএমসিপি। 28 অগস্টের মধ্যে সব কলেজে তৃণমূল ছাত্র পরিষদের নতুন ইউনিট তৈরি করে ফেলা হবে। ফার্স্ট অথবা সেকেন্ড ইয়ারের পড়ুয়ারাই কলেজের ছাত্র ইউনিটের সভাপতি হবেন, তৃতীয় বর্ষের পড়ুয়ারা হবেন না। ছাত্র ইউনিটের সভাপতি হিসেবে ছাত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রত্যেক জেলায় একজন করে রাজ্য কমিটির পর্যবেক্ষক নিয়োগ করা হবে। ক্যামাক স্ট্রিটের অফিসে ইতিমধ্যেই টিএমসিপি স্ট্যাটাস রিপোর্ট পৌঁছে গিয়েছে। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ছাত্র শাখার কাছ থেকে জেলাওয়ারি রিপোর্ট নেওয়া হয়েছে এবং সেই জেলাওয়ারি রিপোর্টে টিএমসিপি উল্লেখ করেছে যে তারা নির্বাচনের জন্য তৈরি। সব ঠিক থাকলে হয়তো পুজোর পরেই ছাত্র ভোট হওয়ার সম্ভাবনা। সাংগঠনিক প্রধান হিসেবে বলতে পারেন আমি একটু বেশি খুশি, কারণ আমি বারবার বলতাম যে ইউনিয়ন রুম কেন্দ্রিক রাজনীতি নয়, যত বেশি কলেজে ছাত্রছাত্রীর মধ্যে থেকে কমন রুম ক্যান্টিনের মধ্যে থেকে যদি রাজনীতি হয় সেটাতে ছাত্রছাত্রীদের অনেক সুবিধা হয়। অধিকাংশ কলেজ মানলেও 2-4টে কারণ কলেজ তো এমন ছিল যারা একটু ইউনিয়ন রুম বসেই সময়টা কাটাতো, তো তাদের ক্ষেত্রে আরও বেশি হবে, আরও বেশি তারা ছাত্রছাত্রীদের কাছে যাবে। কেন রাজনীতির ক্ষেত্রে বলুন, ছাত্র রাজনীতির ক্ষেত্রে বলুন, জনসংযোগই কিন্তু একমাত্র পথ। এবং এই ছাত্র ভোটে একেবারে নতুন একটা ইউনিট নিয়ে নতুন মুখকে সামনে রেখে এগোতে চাইছে টিএমসিপি। তাই কলেজে কলেজে মনোজিৎ মিশ্রের মতন অভিযুক্তদের সরিয়ে নতুন ইউনিট তৈরি করা হচ্ছে, যে ইউনিটের নেতৃত্ব দেবে ছাত্রীরা। নির্বাচন ঘোষণা হলে ছাত্রছাত্রীরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে, নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে ক্যাম্পাস থেকে এই সমস্ত ক্রিমিনাল, এই সমস্ত তৃণমূলের মাতব্বর এবং ক্রিমিনালদের আশ্রয়দাতাদের ক্যাম্পাস থেকে সরিয়ে আমার ছাত্র ভর্তি হবে না, নির্বাচন হবে কাগজে কলমে নির্বাচন করে দেখিয়ে দিয়ে ইউনিয়ন রুমগুলোতে আবার তাণ্ডব শুরু হয়ে যাবে। যেটা ইলিগালি হচ্ছিল আবার সেটা লিগালি করবার চেষ্টা করবে। কাউন্সিলর খুনের ঘটনা হোক বা একাধিক হিংসার ঘটনা, সেটা রাজনৈতিক হিংসা হোক বা পারিবারিক হিংসা, সব জায়গায় ব্যবহার হয়েছে অস্ত্র। এত অস্ত্র আসছে কোথা থেকে এই জেলায়? TV9 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট দেখুন। মালদা অবস্থানগত দিক থেকে রাজ্যের খুব গুরুত্বপূর্ণ জেলা। একদিকে বাংলাদেশের সঙ্গে লম্বা আন্তর্জাতিক সীমান্ত, আর অন্যদিকে বিহার ঝাড়খণ্ডের মতন দুই রাজ্যের সঙ্গে অবস্থান। পরিস্থিতি বলছে চোরা কারবার, অস্ত্র পাচার, স্মাগলিংয়ের মতন অপরাধ চক্রের আতুরঘর হয়ে উঠেছে মালদা। গত কয়েক মাসে জেলার অন্দরেই অস্ত্রের ব্যবসার রমরমা। জেলা পুলিশের দেওয়া তথ্য বলছে চলতি বছর জুন মাস পর্যন্ত মালদায় 41টি অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে, যাতে গ্রেপ্তার করা হয়েছে 75 জনকে। উদ্ধার হয়েছে 71টি অস্ত্র, 124 রাউন্ড গুলি, 16টি ম্যাগজিন। সব থেকে বেশি অস্ত্র উদ্ধার বৈষ্ণবনগর, কালিয়াচক, মানিকচক আর ইংরেজ বাজারে। অস্ত্র কারবারের গেটওয়ে নয়, বরং অস্ত্র কারবারের আতুরঘর হয়ে উঠেছে মালদা।
30, 40 বা 50 হাজার দিলেই আধুনিক অস্ত্র পৌঁছে যাবে বাড়িতে, হোম ডেলিভারি। আমরা বেশিরভাগই বিহার থেকে ট্রেস করতে পারছি, ওখান থেকে মতলব সাপ্লাই নেওয়া হয়। বাকি আমরা দেখেছি কিছু লোক এখানে যে ট্রেড মধ্যে আছে ওরা একসঙ্গে অনেক আর্মস নিয়ে আসে, তারপরে যেরকম যা ডিস্ট্রিক্টে ডিমান্ড হয় ওখানে ক্যারিয়ার ভাবে নিয়ে যায়। বিহার, ঝাড়খণ্ড থেকে একাধিক রুটে মালদায় পৌঁছে যাচ্ছে অস্ত্র, কখনো সড়ক পথে, কখনো জলপথে। মহিলারাও কাজ করছেন মিডলম্যান হিসেবে। অস্ত্র কারবার রমরমায় আতঙ্কে রয়েছে মালদার ব্যবসায়ী মহল। টাকা ফেললে অস্ত্র পাওয়া যায়, 40-50 হাজার টাকার মধ্যেই অস্ত্র পাওয়া যাচ্ছে। খুব ভালো যে পিস্তল, রিভলভার এই ধরনের অস্ত্র পাওয়া যাচ্ছে। প্লাস মহিলারা ক্যারিয়ার হিসাবে কাজ করছে। মহিলারা এসে আপনি টাকা দিলে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে চলে আসে। আমরা মালদার ব্যবসায়ীরা কিন্তু আতঙ্কিত। চলতি বছরে খুন হয়েছেন তৃণমূল কাউন্সিলর ও মালদা দাপুটে নেতা দুলাল সরকার। সেই খুনেও উঠে এসেছে বিহার যোগ। তার স্ত্রী চৈতালি সরকারের মুখে অসৎ মানুষের কথা। বেশ কিছু অসৎ মানুষ এগুলোকে প্রশ্রয় দিয়ে আজকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। যারা আছে তাদেরকেও আমার মনে হয় সেই মাথাগুলোকেও ধরা উচিত। এটা বলা যায় না যে পুলিশ তৎপর নয়। নিয়মিতভাবেই পুলিশের অভিযান চলছে, অস্ত্র উদ্ধার হচ্ছে, কোনো না কোনো ক্যারিয়ার ধরাও পড়ছে। শুধু পুলিশই নয়, শাসক দলও এর বিরুদ্ধে সরব হয়েছে, ব্যবস্থা নেওয়ার কথা বলছে। কিন্তু তবুও অস্ত্র চোরা কারবারিদের দৌরাত্ম্য কিন্তু কমছে না। এখানে পুলিশ তো শাসক দলকে সিকিউরিটি দিতেই সবসময় ব্যস্ত, হয়তো টাইম নেই। পুলিশ এটা খবর রাখতে পারছে না, নিশ্চয়ই এর সঙ্গে শাসক দলের লোকজন যুক্ত আছে এই চক্রটার সঙ্গে। তার জন্য পুলিশ জেনেও কিছু করছে না, না দেখার ভান করছে। সরকার তো চায় যে গোটা রাজ্যটা অপরাধীতে ভরে যাক, এই অপরাধীরাই ভোট লুট করবে, এই অপরাধীরাই মানুষকে ভয় দেখাবে এবং তা শাসকের অনুগত থাকবে। আরও আমরা বলবো যদি সার্ভেলেন্স বাড়ানো যায়, কারণ ঢুকছে কিভাবে এটাও দেখার বিষয় আছে। এটাকে যাতে মানে প্রথমে ইন দ্য বাট যেটা কথাটা বলা হয়, প্রথমেই যদি আটকে দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। কারণ কি আমরা বুঝতে পারছি এটা বিজেপি শাসিত বিহার থেকে স্টেট থেকে কিন্তু শাসক বিরোধী তরজা চলছে, আগামীতেও হয়তো চলবে। কিন্তু অস্ত্রের চোখ রাঙানি থেকে মালদা কবে মুক্তি পাবে? তাহলে কি সর্ষের মধ্যেই ভূত, যে ভূতগুলো বারবার পুলিশের হাতের নাগালের বাইরেই থেকে যাচ্ছে? মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা।